আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর আব্দুল হান্নান বলছি, সংক্ষেপে যে নামে আমাকে সবাই চিনে। আমি হান্নান স্যার। অন্য অন্য প্রোগ্রামে আমার পরিচয় দেওয়া আছে, তারপরও আমি আজকের এই ক্লাসে আমি আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিই, বলতে গেলে এক লাইনে। আমি 1994-এ মাস্টার্স করার পরে থেকে এই পর্যন্ত ও লেভেল বাংলা পড়াই, বোথ ক্যামব্রিজ অ্যান্ড এডেক্সেল। তার মানে about 28 years I have been teaching O Level Bangla. তোমরা যারা edexcel নিয়ে লেখাপড়া করছো এবং পার্টিকুলারলি O Level ক্যান্ডিডেট, এবং আরও শর্টে বলা যায় যারা 9 থেকে পড়াশোনা করছো, যেখান থেকে O Level প্র্যাকটিস শুরু হয়, তাদের জন্য আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব কম্প্রিহেনশনের ব্যাপারে। কম্প্রিহেনশন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাদের কোশ্চেন পেপারের মধ্যে অধিকাংশ স্থান জুড়ে কম্প্রিহেনশন রয়েছে। তোমরা যারা edexcel বাংলা নিয়ে লেখাপড়া করছো, তাদের বাংলায় দেখবে রিডিং সেকশন আছে, রাইটিং সেকশন আছে এবং আছে ট্রান্সলেশন বা অনুবাদ। রিডিং সেকশনের মধ্যে 5টি কম্প্রিহেনশন আছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। সুতরাং 5টি কম্প্রিহেনশন করতে গেলে তোমাকে জানতেই হবে হোয়াট ইজ কম্প্রিহেনশন অ্যান্ড হাউ ক্যান আই সলভ দ্য কোয়েশ্চেন্স অফ দ্য কম্প্রিহেনশন। তো আমরা আলোচনায় ফিরে যাই। কম্প্রিহেনশন কি? কম্প্রিহেনশনের সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে কোনো বিষয় বা কোনো জিনিস বোঝার সামর্থ্যকে কম্প্রিহেনশন বা বাংলায় বোধ জ্ঞান বলে। আমি আবার বলি, কোনো বিষয়কে বোঝার সামর্থ্যকে কম্প্রিহেনশন বলে। সামর্থ্য মানে অ্যাবিলিটি। অন্য কথা বলা যায়, দৃশ্যমান অদৃশ্যমান কোনো অবস্থা, ঘটনা বা কোনো বিষয়কে পুরোপুরি বোঝার সামর্থ্যকে আমরা কম্প্রিহেনশন বা বোধ জ্ঞান বলি। আরও সংক্ষেপে বলা যায়, আরেক সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে অনেকগুলি বাক্য সংযুক্ত কয়েকটি অনুচ্ছেদকে একত্রে বোঝার দক্ষতাকে বলা হয় কম্প্রিহেনশন। একটু কঠিন মনে হলো, আসলে কিন্তু খুব সহজ। কয়েকটি বাক্য মানে সেন্টেন্স, কয়েকটি বাক্য সংযুক্ত অনুচ্ছেদ, তার মানে একটি অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ। একটি প্যারাগ্রাফ অবশ্যই অনেকগুলো বাক্য নিয়ে হয়, অ্যাটলিস্ট 8 লাইন বা 10 লাইন। একটা লাইনে আমরা একটি বাক্য বলি। সুতরাং একটি অনুচ্ছেদের মধ্যে 8-10টি বাক্য থাকলো বা সেন্টেন্স থাকলো। এই বাক্যগুলো নিয়ে তৈরি হলো একটা অনুচ্ছেদ। এইরকম আরও কয়েকটি অনুচ্ছেদ হয় বা প্যারাগ্রাফ হয়। সুতরাং অনেকগুলো বাক্য সংযুক্ত কয়েকটি অনুচ্ছেদ। প্রথম অনুচ্ছেদে কয়েকটি বাক্য আছে, দ্বিতীয় অনুচ্ছেদ বা প্যারাগ্রাফে আরও কয়েকটি বাক্য আছে। এইরকম কয়েকটি বাক্য সংযুক্ত মানে কানেক্টেড করে তৈরি কয়েকটি অনুচ্ছেদকে একত্রে বোঝার দক্ষতাকে বলা হয় অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড। দক্ষতাকে বলা হয় কম্প্রিহেনশন। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আমরা কম্প্রিহেনশন কীভাবে বুঝবো, সিস্টেম কী। সো কম্প্রিহেনশনে পড়ে বুঝে প্রশ্ন উত্তর দেওয়ার কয়েকটা নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথমে স্পষ্টভাবে পড়তে হবে, চেষ্টা করতে হবে। তোমরা বাংলা নিশ্চয়ই কম বেশি উইক থাকো, সুতরাং চেষ্টা করতে হবে স্পষ্টভাবে পড়ার জন্য, এবং যেটা পড়লাম সেটা বোঝার চেষ্টা করতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। তারপরে কঠিন শব্দগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যে শব্দগুলো বুঝি না সেটা আমার বোঝার চেষ্টা করতে হবে। সমস্যা নেই যদি প্রত্যেকটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের মধ্যে 2-1টি কঠিন শব্দ বুঝতে না পারো, ইউ ক্যান স্কিপ ওই শব্দগুলি বা শব্দটি তুমি স্কিপ করে যাও, ভয়ের কিছু নেই। তারপর কী হলো, যা পড়া হলো তা একটি বাক্যের সাথে অন্য বাক্যকে মেলাতে হবে। আমি যা পড়লাম, ফর এক্সাম্পল, একটি অনুচ্ছেদ বা একটি প্যারাগ্রাফ থেকে যা কিছু পড়লাম, প্রথম বাক্যের সঙ্গে পরের বাক্যের সঙ্গে তারপরে এইভাবে একটি বাক্যের সঙ্গে তোমাকে মেলাতে হবে। হোয়াট আই হ্যাভ লার্ন বাই রিডিং দিস প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা পড়ে আমি কি বুঝতে পারলাম। এইভাবে পড়া হওয়ার পরে আমি একটি মূল বক্তব্য তৈরি করব।
মূল বক্তব্য মানে মেইন আইডিয়া বা সাবস্টেন্স। সুতরাং একটি প্যারাগ্রাফের মধ্যে আমি যা পড়ে বুঝলাম তা থেকে আমি একটি মেইন আইডিয়া বা মূল বক্তব্য নিলাম। সো ইন দ্য সেম ওয়ে সেকেন্ড প্যারাগ্রাফ আমি ওইভাবে পড়ে বোঝার চেষ্টা করে একটি মূল বক্তব্য নিলাম। এইভাবে যে কয়েকটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ থাকে প্রত্যেকটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ থেকে একটি করে আমি মূল বক্তব্য তৈরি করব। সুতরাং যে কয়েকটি প্যারাগ্রাফ থাকলো ওইগুলো প্যাসেজ থেকে একটি করে মূল বক্তব্য হলো। যদি 3টি প্যারাগ্রাফ থাকে তাহলে 3টি মূল বক্তব্য হচ্ছে, 4টে যদি প্যারাগ্রাফ থাকে তাহলে 4টি মূল বক্তব্য হচ্ছে। এই 4টে বা 3টি মূল বক্তব্য একত্রে মিলিয়ে আমি হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড, এই প্যারাগ্রাফ থেকে আমি কী বুঝতে পেরেছি। সুতরাং এই কয়েকটি মূল বক্তব্য থেকে আবার একটি একক বা কনস্ট্যান্ট একটা মূল বক্তব্য বের করতে হবে। অনেকগুলো মূল বক্তব্য নিয়ে কিন্তু হচ্ছে বিষয়বস্তু বা সামারি। এখন অনেকগুলি সামারি, সুতরাং এই সামারি থেকে বা কয়েকটি মূল বক্তব্য বা মেইন আইডিয়া থেকে আমি বের করবো একটি একক বা অপরিবর্তনযোগ্য একটি মূল বক্তব্য। সেই তাহলে আমি বুঝে গেলাম যে প্রত্যেকটা অনুচ্ছেদের মধ্যে কী মূল বক্তব্য আছে। সুতরাং পুরা হোল আর এন্টায়ার কম্প্রিহেনশন থেকে আমি সবগুলো মূল বক্তব্য মিলিয়ে আমি প্রধান কি মূল বক্তব্যটা পেলাম। যদি বোঝা হয়ে যায় এইভাবে তাহলে কিন্তু ইট উইল বি মোর ইজিয়ার ফর ইউ টু রাইট ডাউন দ্য আনসার্স অফ দ্য কোয়েশ্চেন্স প্রপারলি। এখন আমাদের বোঝা হয়ে গেলে তারপরে এই বোঝার বিষয়টিকে আমরা আরও একটু বলতে চাই। কম্পিটিশন থেকে উত্তর বের করার জন্য আমাদের যা জানতে হবে সেটার ব্যাপারে আমি একটু সিগনিফাই করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে, যেহেতু তোমরা জানো এই বিষয়গুলো, তারপরে বলে দিই, এটা কিন্তু লাগবে। এটা না পড়লে না বুঝলে তোমার হবে না। কি জানতে হবে? ভার্ব অ্যান্ড টেন্স। ভার্ব অ্যান্ড টেন্স তোমাদের জানতে হবে, প্রপারলি জানতে হবে যে বাংলায় ভার্ব এবং টেন্স কীভাবে হয়। ভার্ব মানে ডুইং ওয়ার্ডস, টেন্স মানে সময়, অ্যাকশন অফ টাইম অফ দ্য অ্যাকশান তোমার জানতে হবে, ভার্ব অ্যান্ড টেন্স। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়। তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইউ নো দিস। পার্টস অফ স্পিচ জানতে হবে, নাউন থেকে ইন্টারজেকশন। তারপর জানতে হবে তোমার সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তারপর জানতে হবে ভয়েস, ন্যারেশন। তারপরে বানান, পাঞ্চুয়েশন অ্যান্ড ভোকাবুলারি। পাঞ্চুয়েশন সঠিকভাবে না হলে কিন্তু তোমাকে ভালো মার্ক তুমি পাবে না। পাঞ্চুয়েশন জানতে হবে তোমাকে দাড়ি, তোমার কমা, তোমার বন্ধনী, তোমার ইনভার্টেড কমা, এটা তোমার না জানলে কিন্তু প্রপারলি আনসার হবে না এবং ভালো মার্ক তুমি পাবে না। ভোকাবুলারি, ভালো শব্দ না জানলে, তুমি শব্দই না জানলে তাহলে প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে তুমি কীভাবে মূল বক্তব্য বের করবে, কীভাবে তুমি এটা বুঝবে, সেজন্য ভোকাবুলারি তোমার জানতে হবে। এগুলো আমার কাছে লিস্ট থাকে, আমি সাধারণত দিয়ে দিই। তো এটা হচ্ছে তোমার কম্প্রিহেনশন ব্যাপার। এখন আমি প্র্যাকটিক্যালি একটু কোয়েশ্চেন পেপার দেখি, তোমাদের যে কোয়েশ্চেন পেপার থাকে আর কি সাধারণত, সেইখানে কম্প্রিহেনশনগুলি তোমাকে একটু খুবই শর্ট টাইম বলে দিচ্ছি, কারণ মূল কম্প্রিহেনশন তো আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যারা edexcel লেখাপড়া নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য যেহেতু এই ক্লাস, সুতরাং এখানে দেখবে প্রথম নাম্বার 1 তোমাদের কোয়েশ্চেন পেপার, সেটা নিয়ে আমার হাতে আছে, কোয়েশ্চেন পেপারটা হাতে আছে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তোমাকে একটি শব্দ তোমাকে শুধু অপশান দেওয়া থাকবে বা চয়েস থাকবে, চয়েস থেকে তুমি খালি ঘরে সেই চয়েসটা বসিয়ে দাও। সুতরাং তোমাকে কম্প্রিহেনশন ভালো করে পড়ে বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি খালি ঘরে এটা পূরণ করতে চয়েস থেকে তুমি চুজ করে বের করতে পারবে না। এটা ভালো করে কম্প্রিহেনশন পড়তে হবে, যেভাবে বলছো ওইভাবে। প্রথম প্যারাগ্রাফ থেকে কী পেলাম, সেকেন্ড প্যারাগ্রাফ থেকে কী পেলাম, তাহলেই সবগুলো প্যারাগ্রাফ থেকে একটা মূল বক্তব্য বের করে কয়েকটি মূল বক্তব্য নিয়ে তুমি অলরেডি বুঝে ফেলতে পারবে হোয়াট হ্যাভ বিন আস্কড ইন দিস প্যারাগ্রাফ, কী বলা হয়েছে। আচ্ছা, তারপরে কম্প্রিহেনশন 3টা ছবি থাকবে। আগে আমি অন্য পুরো কোয়েশ্চেন যখন পেপার ডিসকাস করেছি অ্যাকর্ডিং টু সিলেবাস, সেখানে দেখিয়েছি, কিন্তু আবার এখানে আমি কম্প্রিহেনশনের কারণে বোঝা দিচ্ছি। এখানে 3টে ছবি থাকবে, আইদার 3জন ছাত্র অর 3জন গায়ক, অথবা 3জন নায়ক, অথবা 3জন খেলোয়াড়, অথবা 3জন লেখক। এইভাবে একটার থেকে একটার মধ্যে একটু সিমিলার নয়, ডিসিমিলার। যদিও তারা 3জন ছাত্র, কিন্তু তাদের কাজকর্ম, তাদের অ্যাম্বিশন, তাদের অ্যাক্টিভিটিস কিন্তু ওয়ান টু অ্যানাদার ডিফারেন্ট হয়ে থাকে। এটা পড়ে না বুঝতে পারলে কিন্তু তুমি ঠিকমতো আনসার লিখতে পারবে না। এখানে উত্তরটা ওই রকমই আছে, মানে তোমাকে
চয়েস থাকবে, তিনজন মানুষের চয়েস থাকবে যে ওই প্রথমজন কি বলেছে এই ব্যাপারে, দ্বিতীয়জন এই ব্যাপারে কী বলেছে, তৃতীয় জনের কী ইচ্ছা আছে, এরকম আলাদা করে থাকবে। আমি বোঝাতে চাচ্ছি তোমাদের কিন্তু বুঝতে হবে, কম্পিটিশন না বুঝলে উত্তর দিতে পারবে না। কম্পিটিশন বোঝার জন্য তোমাকে নিয়মটা কিন্তু আগেই বলে দিয়েছি। পরে থাকবে আরও একটা কম্পিটিশন, এটা আমরা 3 নম্বর কম্পিটিশন এসেছি। এখানে থাকবে তোমাকে এক শব্দ উত্তর। এক শব্দ উত্তর এইভাবেই, যেমন এক্সাম্পল অভিনয় শুরু করেন, এখানে ডাইন দিকে একটা শব্দ বসাতে হবে। তুমি বলে অভিনয় শুরু করেন, এখানে বসে নায়িকা মৌসুমীর সম্পর্কে বলা হয়েছে, তুমি বলবে অভিনয় শুরু করেন এই বছর, একটা বছরটা ওর উল্লেখ আছে বছর। এখন যদি তুমি বছরটা খুঁজে বের করতে না পারো, তুমি তো লিখবে কীভাবে? সো তোমাকে বুঝতে হবে, বুঝে উত্তরটা তুমি সহজে পেয়ে যাবে প্রত্যেকটা। আরেকটা ভালো জিনিস পরে ভুলে যাব, সেটা হচ্ছে যে ইউজুয়ালি দ্য এক্সামিনেশন মেকার্সরা, টিচাররা, তারা কিন্তু দে আর নট স্লটার্স, তারা কিন্তু কষাই না। তারা চায় যে তোমরা বেশি মার্ক পাও, বেশি ভালো গ্রেড করো, তারা কিন্তু চায়। কিন্তু সেজন্য সাধারণত মানে ইউজুয়াল রুলস হচ্ছে যে প্রথম কোশ্চেন উত্তর প্রথম প্যারাগ্রাফই পাবে, দ্বিতীয় বা তৃতীয় কোশ্চেন সিরিয়ালি থাকে। তার মানে সিরিয়ালি সাধারণত কোশ্চেন আনসারগুলো তুমি পেয়ে যাবে। মানে 1, 2, 3, 4 যে কোশ্চেনগুলো থাকবে, তুমি ওই প্রথম অনুচ্ছেদ থেকে প্রপার খুঁজে সিরিয়ালি পাবে। তোমাদের হাত তুলিয়ে বা কষ্ট করে দৌড়াতে হবে না। প্রথম প্রশ্নের উত্তর সাধারণত মাঝের প্যারাগ্রাফে বা শেষের প্যারাগ্রাফে ইউজুয়ালি থাকে না, সেজন্য ভয়ের কিছু নাই। আর ভয়ের কিছু নেই, তুমি সিরিয়ালি পড়লে পেয়ে যাবে। কিন্তু কন্ডিশন হচ্ছে তোমাদের ভোকাবুলারি জানতে হবে, আর কি বলে, এবং তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে, ভোকাবুলারি না জানলে কিন্তু, আর বোঝার চেষ্টা করতে হলে তোমাকে ভোকাবুলারি জানতে হবে, তাহলে তুমি এটা পারবে। আমরা 4-এ গেলাম। 4-এর মধ্যে 2টে কম্পিটিশন থাকবে, 4A and 4B। সেখানেও একইভাবে 4Aতে যেমন তোমার বলেছে, 4Aতে উত্তর দেওয়া থাকবে কোশ্চেন, যেমন লিখেছে লেখকের বাবা পুনরায় বিয়ে করলেন কেন। একটা কোশ্চেন মধ্যে আমি বলছে তোমার উত্তর সম্পূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই। তার মানে তুমি সম্পূর্ণ বাক্য মানে সম্পূর্ণ সেন্টেন্সে লেখার দরকার নেই। সেন্টেন্স উইনো আমরা জানি যে কয়েকটি শব্দ মিলে মনের ভাব প্রকাশ করলে তাকে বলে সেন্টেন্স বা বাক্য। বাংলায় হচ্ছে কয়েকটি শব্দ মিলে, সো ইংলিশ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক দ্য কমপ্লিট সেন্টেন্স ইজ কল্ড সেন্টেন্স। সুতরাং পুরো লেখার দরকার নাই। যেমন বলেছি লেখকের বাবা পুনরায় বিয়ে করলেন কেন, তোমার লিখতে হবে সংসার পরিচালনার জন্য। তুমি বলতে পারো না সংসার অশান্তি ছিল, অশান্তি দূর করার জন্য তিনি বিয়ে করলেন, তেনা এভাবে কিন্তু হবে না। শর্টে গ্রুপ অফ ওয়ার্ডস বাট দ্যাট ওন্ট বি আ সেন্টেন্সের অংশ হবে। হয়ে গেল। পরেরটা ঠিক একইভাবে, পরেরটা অবশ্য কোশ্চেন এটা আমি আগে ডিসকাস করেছি, তারপরে কম্বিনেশনের জন্য একটু ডিসকাস করলাম। পরেরটা 4Bতেও আর একটা কম্বিনেশন, লাস্ট কম্বিনেশন, এখানে লেখা থাকবে। এখানে তুমি তো নিজের থেকে যে কোনো একটা বাক্য লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য মার্কস গিভেন। সুতরাং মার্কস আছে মনে করো একটা আছে 4 মার্ক আছে। সুতরাং 4 মার্কের জন্য তোমাকে সাধারণত এখানে বলেছে তোমার সম্পূর্ণ বাক্য উত্তর দেওয়ার জন্য 4 মার্ক যেখানে আছে তোমাকে বুঝতে হবে 4 মার্কের জন্য ইউজুয়াল রুলস হচ্ছে 4 মার্কের জন্য 4 লাইন বা 4টি বাক্য বা সেন্টেন্স তুমি লিখতে পারো। 4 মার্কের জন্য 4 লাইন, 1 মার্কের জন্য 1 লাইন বা একটা শব্দ বা গ্রুপ অফ শব্দ। এভাবে 2 মার্কের জন্য সাধারণত আমরা 2 লাইন বা 2টি বাক্য বা 2টি সেন্টেন্স লিখি। ক্লিয়ার? এ তো হয়ে গেল। সো আবার আমি তোমাদের ধন্যবাদ জানাই আমার ক্লাসে জয়েন করার জন্য। আমি আশা করি কম্প্রিহেনশন বুঝতে পেরেছো। কম্প্রিহেনশন সঠিকভাবে তোমরা আমি যে সিস্টেম বলে দিলাম এভাবে পড়ো, ইনশাল্লাহ ইট উইল বি ইজিয়ার। আই এগেইন utter that it will be easier for you to write the answers very properly. So thank you very much. See you again.